আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করব, তবে রাজনীতির বাইরে একটু অর্থনীতি এবং বিশেষ করে আমাদের যে নতুন করে আলোচনার বিষয় এসছে ট্রাম্পের যে শুল্ক আরোপ হয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আলোচনার বিষয় আজকে নির্ধারণ করেছি ট্রাম্প শুল্কের ভূত ভবিষ্যৎ। আলোচনার জন্য তিনজন বিশিষ্ট অতিথি আমাদের সাথে এরই মধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নিই। ডান দিক থেকে শুরু করছি। জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন জনাব ফজলে শামীম এহসান, নির্বাহী সভাপতি, বিকেএমইএ, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব ফয়েজ আহমেদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা করতে চাই যেটি নিয়ে বলছিলাম যে নতুন একটি দেশের মানুষের জন্য ভাবনার বিষয়, ব্যবসায়ীদের জন্য ভাবনার বিষয়, যে এটি অর্থনীতিতে আসলে কিভাবে প্রভাব ফেলবে। বিশেষ করে এই যে ট্রাম্প শুল্ক যেটিকে আসলে বলা হচ্ছে 37%, 15 থেকে 37% এসে উন্নীত হতে যাচ্ছে আগামী 9 তারিখ থেকে সম্ভবত। এটি নিয়ে জনাব ফজলে শামীম এহসান, একটু আপনার কাছ থেকেই আলোচনাটি শুরু করতে চাই। যে মানে এর মধ্যে সরকারের দিক থেকে বিভিন্ন জনই কথা বলেছেন, সরকারের বিভিন্ন সংস্থার প্রধান বা উপদেষ্টারাও কথা বলেছেন। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে এটি সামাল দেয়া কঠিন হবে না। আপনারা আসলে যেহেতু ব্যবসায়ীদের দিক থেকে আপনারা কিভাবে দেখছেন যে এটি সামাল দেয়া কঠিন হবে, না কি আসলে প্রভাবটি কোথায় পড়বে, আপনাদের উপরে কেমন প্রভাব পড়বে বলে মনে করছেন? ধন্যবাদ। না, আসলে উনি তো সরকারের উপদেষ্টা, তো উনি তো সরকারের পার্সপেক্টিভ থেকে বলেছেন যে এটা বড় আকারে হয়তোবা সরকারের, আমি আসলে খুব বেশি বলতে পারবো না যে সরকারের পক্ষে সামাল কতটুকু দেওয়া সম্ভব হবে কি হবে না। বাট ব্যবসায়ী যদি আপনি ইন্ডিভিজুয়াল লেভেলে ধরেন তাহলে অনেক ব্যবসায়ী আসলে ক্ষতিগ্রস্ত হবে। কারণ যেসব আমরা যে অনেক ফ্যাক্টরি আছে যেগুলো যারা কাজ করে ইউএস বাইরের সাথে, যদি নাকি এই আমাদের যে ডিউটিটা আরোপ হয়েছে যদি এইভাবে থাকে তাহলে একরকম ব্যাপার। কিন্তু ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া তারা যেভাবে অ্যাগ্রেসিভলি ট্রাম্পের সাথে একটা নেগোসিয়েশনে যাওয়ার চেষ্টা করতেছে, যদি সেইটা তারা সাকসেসফুল হয়ে যায় তখন কিন্তু আমাদের জন্য খুবই একটা ওয়ার্নিং হবে, মানে একটা অশনি সংকেত হবে। বিকজ তখন কিন্তু আসলে আমরা আর কম্পিটিভনেস আমাদের ধরে রাখতে পারবো না। এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আপনি দেখছেন যে গত 1 বছর ধরে কিন্তু আমাদের ইউএসএ গ্রোথটা সবচেয়ে বেশি ছিল, বিকজ ইউরোপের ইকোনমি কিছুটা স্লথ আছে। সেইখানে যদি নাকি ইউরোপের এই ধাক্কাটা আমরা পাই তাহলে আমাদের গার্মেন্ট শিল্প আবার তার যে একটা গ্রোথ ছিল সেই গ্রোথটা কিছুটা বাধাগ্রস্ত হবে। এবং তৃতীয়ত যে সেটা সবচেয়ে বড় সমস্যা আমি মনে করি যে যদি নাকি ভিয়েতনাম এবং ক্যাম্বোডিয়া, আমি বারবার বলছি, তারা যদি নাকি একটা ট্রাম্পের সাথে একটা নেগোসিয়েশনে সাকসেসফুলি চলে যায় তাহলে যেটা হবে যে এফডিআই যেগুলো আসার কথা ছিল ইউএস এই সব ট্যারিফ ব্যারিয়ারের কারণে চায়না থেকে প্রচুর পরিমাণে এফডিআই বাংলাদেশে আসার কথা চলতেছিল, আমাদের সাথে বিভিন্ন ফ্যাক্টরিগুলো রিলোকেট করার কথা চলতেছিল, সেগুলা কিন্তু বাধাগ্রস্ত হবে। সেগুলা কিন্তু তখন আর আমাদের দেশে না এসে অন্য দেশে মুভ করবে যেখানে ডিউটি বেনিফিট বেশি থাকবে। ফলে ইন্ডিভিজুয়াল লেভেলে আসলে অনেক ক্ষেত্রেই অনেকেই এটা সামাল দিতে পারবে না, একটু কষ্ট হয়ে যাবে যদি নাকি ভিয়েতনাম এবং ক্যাম্বোডিয়া যদি নাকি সাকসেসফুল হয় আর আমরা যদি না হই। আপনি একটি শব্দ ব্যবহার করছিলেন যে অ্যাগ্রেসিভ যে আলোচনা, সেক্ষেত্রে এগিয়ে যাবে। এই অ্যাগ্রেসিভ মানে আসলে কি বোঝাচ্ছেন? তারা কি করছে অ্যাগ্রেসিভলি ভিয়েতনাম এবং কম্বোডিয়া? যেমন আপনি দেখছেন যে কম্বোডিয়া তার বড় একটা এইচএস কোডের তারা একটা লিস্ট পাঠাই দিছে ইয়ের কাছে আমেরিকাতে, যে তারা এগুলোতে ডিউটিগুলোকে তারা রিডিউস করতেছে করে যেন তাদেরকেও ছাড় দেওয়া হয়। ভিয়েতনাম যেটা করছে, ভিয়েতনামের পার্টি সেক্রেটারি উনি ডাইরেক্ট ফোন করেছেন মিস্টার ট্রাম্পের সাথে এবং ট্রাম্প টুইটও করেছে যে ইট ওয়াজ ভেরি সাকসেসফুল মিটিং ও টেলিফোন উইথ ভিয়েতনাম কাউন্টারপার্ট। সো এই জিনিসগুলো কিন্তু একটা পজিটিভলি তারা আগাচ্ছে। আমরাও কাজ করতেছি। গতকাল বিডাতে আমরা বসেছিলাম, অর্থনীতিবিদরা ছিলেন, ব্যবসায়ীরা ছিলেন, আমরা বিডার চেয়ারম্যানের সাথে কথা বলেছি, তারপরে প্রধান উপদেষ্টা মিটিং করেছেন, আজকেও মিটিং হয়েছে, আজকেও কথা দেওয়া হচ্ছে 48 ঘন্টার মধ্যেই চিঠি চলে যাবে। আমরাও কাজ শুরু করেছি। তো বাট এটার আমার মনে হয় যে আমরা যত বেশি প্রথম দিকে থাকবো তত বেশি আসলে সুবিধাটা নেওয়াটা ইজি হবে। কারণ অলরেডি আমি রয়টার্স একটা রিপোর্টে দেখতেছিলাম যে প্রায় 50টা দেশ অলরেডি কন্ট্যাক্ট করে ফেলেছে অফিসিয়ালি, মানে যেটা নাকি দেখা যাচ্ছে আর কি, যে ট্রাম্পের সাথে আমেরিকার সাথে যোগাযোগ করেছে। ফলে আমরা যদি প্রথম দিকে থাকতে পারি, আমি মনে করি যে আমরা যদি ওই অ্যাগ্রেসিভনেসটা দেখাতে পারি যে হ্যাঁ আমরাও তোমাকে ব্যবসায় ছাড় দিব, আমরাও ইম্পোর্ট বাড়াবো, আমাদের অফকোর্স দেশের ক্ষতি না করে, সেই জায়গাগুলো দেখাতে পারলে আমার মনে হয় যে আমাদের একটা উইন উইন সিচুয়েশনে আমরা যেতে পারবো। জি, খন্দকার গোলাম মোয়াজ্জেম, একটু আপনার কাছে জানতে চাই আসলে
বিষয়টাও একটু জানতে চাই। আমরা যেটি দেখলাম যে আমাদের যে আমদানির হিসাব সেটির ক্ষেত্রে আমাদের গড় শুল্ক হার অর্থাৎ আমেরিকা থেকে তাতে 6%, কিন্তু আমেরিকা বলছে যে না আমরা 74% যে গড় শুল্ক হার, হিসাবটি আসলে কি এখানে কি ট্রেড গ্যাপ মানে বাণিজ্য ঘাটতিটি একটি বড় কারণ, নাকি অশুল্ক বাধা, কি কি কারণে আসলে আমাদের উপরে তাদের এই এতটা, এই যে 37%-এ গিয়ে তারা নিল এবং তারা বলছে যে আমরা শুল্ক আরোপ করছি 74%, সেটি আসলে কি আপনি যদি একটু পরিষ্কার করতেন যে আসলে এখানে বাধাটি কোথায়? প্রথমত হলো এটা WTO বিরোধী। এটা WTO যে কাস্টমস অনুযায়ী যেভাবে ট্যারিফ নির্ধারিত হয় তার কোনো নিয়মে এটি পড়ে না। সুতরাং আমেরিকা যেটি করেছে এটা WTOর সাথে পরিষ্কারভাবে একটি সাংঘর্ষিক জায়গা থেকে এটি হয়েছে। সাধারণত WTO নিয়ম অনুযায়ী 3 ধরনের শুল্ক হয়ে থাকে। একটি দেশের একটি বাউন্ড ট্যারিফ থাকে, আপনি সর্বোচ্চ কী পরিমাণ শুল্ক আরোপ করতে পারবেন। দ্বিতীয়টি থাকে MFN ট্যারিফ, মোস্ট ফেভার্ড নেশন ট্যারিফ, যেটি আপনি সচরাচর প্রয়োগ করে থাকেন। আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড ট্যারিফ, যেমন আমার শুল্ক রয়েছে 3%, কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি আনলে আমি 0 শুল্ক দেই, তাহলে ওটা হচ্ছে আমার ইফেক্টিভ বা অ্যাপ্লাইড ট্যারিফ হচ্ছে 0। শুধু এইভাবে করেই কিন্তু 3 ধরনের শুল্ক আরোপ করা হয়ে থাকে। যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্কের হিসেবটি করেছে এটি একেবারেই হলো বলা যেতে পারে তার বাণিজ্য ঘাটতি কমানোর উদ্দেশ্যে একটি নতুন করে একটি মেথোডোলজি তৈরি করা হয়েছে, একটি হিসেব করা হয়েছে। সেটা হলো বাণিজ্য ঘাটতি ডিভাইডেড বাই ওই দেশ থেকে মার্কিন ইম্পোর্ট, এই দুটোর ভাগফলকে 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে এবং এইভাবে করে এটি দেওয়া হয়েছে। খুবই ইন্টেলিজেন্টলি এটি করা হয়েছে, সেটি আবার প্রশংসা করতে হয় এভাবে যে হ্যাঁ মার্কিন স্বার্থটি সংরক্ষণের জন্য এটি একটি ভালো কৌশল হতে পারে। যেমন এটি 0 হবে তখনই যখন উভয় দেশের বাণিজ্য ঘাটতি 0 থাকবে, অর্থাৎ 0 ডিভাইডেড বাই আপনার এক্সপোর্ট যাই হোক এটা 0 হবে। আবার এটা 1 হয়ে যাবে যদি বাণিজ্য ঘাটতি যদি সর্বোচ্চ থাকে এবং আপনার এখান থেকে যদি সেই পরিমাণ এক্সপোর্ট হয় তাহলে ডিভাইডেড বাই 1 হয়ে যাবে, তাহলে এটি সর্বোচ্চ পরিমাণ আপনার 100% আপনার উপরে শুল্ক আরোপিত হবে। এইভাবে এই হিসেবটি করা হয়েছে, কিন্তু এইভাবে আমরা WTO নিয়মে আপনি এইভাবে আসলে শুল্ক প্রয়োগ করতে পারেন না। তবে হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে এই শুল্ক আরোপটি করেছে সেটির জন্য তারা ইমার্জেন্সি, ন্যাশনাল ইকোনমিক ইমার্জেন্সি বলে একটি WTO ক্লজকে তারা সামনে রেখে করেছে, যেখানে বলা হয়েছে যে বিশ্বব্যাপী আমেরিকা যে ধরনের বৈষম্যমূলক বাণিজ্যের সম্মুখীন হচ্ছে তাতে আমেরিকান ইন্ডাস্ট্রি, আমেরিকান কর্মসংস্থান এগুলো বড়ভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং সেই কারণে তারা মনে করে যে সবগুলো দেশের বিপক্ষেই তার শুল্ক আরোপ করার একটা নৈতিক অধিকার রয়েছে এবং তাদের বাণিজ্য বৈষম্য বিভিন্ন রকমের ত্রুটি দুর্বলতার কথা বলেছে। কিন্তু সেখানেও আসলে WTOর ক্ষেত্রে বলা আছে যে সেটাও সাধারণত কান্ট্রি স্পেসিফিক হয়, সুনির্দিষ্ট একটি দেশের ক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে সাধারণত এই জিনিসটি হয়ে থাকে, যখন আপনি চাইলে আপনি ইমার্জেন্সিভাবে এটি করতে পারেন। হয়তো ভারত থেকে কোনো একটা পণ্য অতিমাত্রা আমদানি করার ফলে যদি আমার অভ্যন্তরীণ কোনো ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরাও কিন্তু আমার বাউন্ড ট্যারিফের সর্বোচ্চ মাত্রায় যেতে পারি ওই পণ্যটি আমদানিকে আটকানোর জন্য, সেটির কিন্তু সুযোগ রয়েছে। কিন্তু এখানে যেটি হয়েছে বিশ্বের প্রায় সকল দেশ 170টি দেশের উপরে 10% বেস ট্যারিফ রেখে তার উপরে সর্বোচ্চ 50% করে ট্যারিফ আরোপ হয়েছে। সেটি আসলে ট্যারিফ অর্থেও আসলে এটা ট্যারিফ না। সুতরাং এই জায়গাটির ক্ষেত্রে আমি একটু খুব দুঃখের সাথে বলতে হয় যে এই জায়গাটির ক্ষেত্রে প্রথম উদ্যোগ দরকার ছিল WTO সিস্টেম থেকে, অর্থাৎ WTO সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে প্রথম প্রশ্নটি আসা উচিত ছিল মার্কিন প্রশাসনের কাছে যে এইভাবে আসলে ট্যারিফ করাটি যৌক্তিক কিনা। আমরা এখন যে কাজটি করছি এটি একেবারেই আসলে আমাদের দিক থেকে করার কথা না। এখন আমরা সকলেই এমন একটা জিনিস করা হয়েছে যেটাকে আমরা এখন সমর্থন দিতে যাচ্ছি। যদি এটাকে আজকে সমর্থন করি তাহলে অন্য যে দেশগুলো আগামীতে যাদের সাথে আমাদের এরকমভাবে বড় বাণিজ্য ঘাটতি আছে তারা যদি আমাদের সাপেক্ষে এখন ইউরোপিয়ান ইউনিয়ন যদি একই রকম একটা সিস্টেমে যায় তখন আমরা কি নিয়ে যাব? আমার কি আছে? আমি কি নিয়ে তখন বলবো যে হ্যাঁ আমি আমার বাণিজ্য ঘাটতি কমাবো? সুতরাং এভাবে আসলে ওয়ার্ল্ড ট্রেড চলতে পারে না। সুতরাং সেরকম একটি জায়গাকে আমরা এখন এক ধরনের বৈধতা দিতে যাচ্ছি, যেটা আসলে কতটুকু ঠিক সেটি নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। বিকল্প কোনো ওয়ে আছে বৈধতা দেওয়া ছাড়া? বিকল্প বৈধতার ক্ষেত্রেই আমরা যেটি প্রত্যাশা করি সেটা হচ্ছে WTOর পক্ষ থেকে আসলে এই উদ্যোগটি নেওয়া এবং উচিত ছিল আসলে বিশ্বব্যাপী দেশগুলো WTOর কাছে আবেদন করা। ইতিমধ্যে চীন সেখানে একটি WTOতে ডিসপিউট সেটেলমেন্টে একটি কেস করেছে, সেটাও হয়তো অনেক দীর্ঘসূত্রিতার মধ্যে পড়বে, কিন্তু সকল দেশের পক্ষ থেকে WTOকে উদ্যোগ নেওয়ার জন্য বলা যে হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্রে তার বসা দরকার যে কোন কোন ক্ষেত্রে আসলে এটি লজিক্যালি এটি হতে পারে। আদারওয়াইজ আমরা কি ছাড় দিয়ে পারবো মার্কিন বাণিজ্য, আমরা কোন ছাড় দিয়ে আসলে পারবো যে আমি এই শুল্ক আমি কমাতে পারবো? আমার কি আছে?
আমি এখন এমন হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে পণ্য আমি রপ্তানি করব না, সেই পণ্যের কাঁচামালও আমি এখন বলছি যে আমি এখানে নিয়ে আসবো, যাতে করে আমার বাণিজ্য ঘাটতি কমে। যেমন আমাদের রপ্তানিকারকরা এখন তুলার কথা ভাবছেন যে তারা বড়ভাবে তুলা আমদানি করে, কিন্তু আমি যদি বলি যে সেটা মার্কিন বাজারের প্রপোর্শনের অংশটুকুই যদি আনতে তা ভালো, কিন্তু তারা দেখতেছেন বাণিজ্য ঘাটতি কমানোর জন্য প্রায় সব যদি তুলা যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনা যায়, সকল মার্কেটের জন্য যা তুলা লাগে সব যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনা যায়, তাহলে হয়তো বাণিজ্য ঘাটতি কমে আসবে। এটা তো কোনো লজিক হতে পারে না। এবং এই যে আমি আবার বলছি আমি শুল্ক কমিয়ে দেব মার্কিন পণ্যের জন্য, আপনি তো সেভাবে শুল্ক কমাতে পারবেন না, এটাও WTO নীতি বিরোধী। আপনাকে কমালে সকল দেশের জন্য শুল্ক কমাতে হবে, আপনি একটি দেশকে টার্গেট করে শুল্ক কমাতে পারবেন না। যেমন আপনি যদি পেট্রোলিয়ামের জন্য শুল্ক কমাতে চান, LNG বা সয়াবিন আমরা আমদানি করি, এগুলোর জন্য শুল্ক কমাতে চান, তাহলে সেই শুল্ক ব্রাজিল থেকে আনলেও সেই শুল্ক কমে যাবে। পেট্রোলিয়াম আমি সৌদি আরব থেকে কমলেও আমার শুল্ক কমে যাবে। আমার যদি কাতার থেকে আনি তাও আমার শুল্ক কমে যাবে। আমার তো আমদানির একটা বড় কারণ হচ্ছে আমার রেভিনিউ। আমি কিন্তু শুল্ক দিয়ে কিন্তু আমি রেভিনিউ জেনারেট করি, আমি শুধু প্রোটেক্ট করি না, আমার রেভিনিউ জেনারেশন একটা বড় উৎস। সুতরাং এই যে বিষয়গুলো, এই সমস্ত জায়গাগুলোতে এই যে ছাড়করণের জন্য আমরা ব্যগ্র হয়ে যাচ্ছি, আমার মনে হয় আরেকটু ধীরে যাওয়া দরকার। এবং আরেকটু বোঝারও বিষয় রয়েছে, এই যে আমরা ভয় পাচ্ছি যে ভিয়েতনাম আগে চলে গেল, ক্যাম্বোডিয়া আগে চলে গেল, তার মানে কি এই যে তাদের সাথে আগে যদি এখন কটন নেগোসিয়েশন করে ফেলে, ভিয়েতনাম যদি আগেই তার কটন নিয়ে ফেলে, আমরা যদি পরে গিয়ে যাই আমাদের জন্য কোনো কটন থাকবে না, এরকম একটা ভয় পাচ্ছি আমরা, তাহলে তো আরও ডেঞ্জারাস না। যেহেতু গার্মেন্টস সেক্টরে তারা আমাদের অন্যতম বড় কম্পিটিটর, এই দুটি দেশই, সেই আমি কারণে পুরোপুরি সিম্প্যাথেটিক। আসলে রপ্তানিকারকরা করবেনটা কি, তাদের তো এখন মাথার উপরে একটা বড় রকমের চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু এটি করতে গিয়ে আমি বলছি যে আমি আসলে সব কিছুর মধ্যে হাত দিয়ে ফেলছি, সেটি কি আসলে ঠিক হচ্ছে কিনা, সেই জায়গাটাই আসলে আমার প্রশ্ন। জি, জনাব ফয়েজ আহমেদ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আসলে দুই ধরনের কথা এসছে। জনাব গোলাম মোয়াজ্জেম বলছিলেন যে একটু ধীরে চলনীতিতে, আবার জনাব শামীম আহমেদ তিনি বলছিলেন যে না, আরেকটু দ্রুত যাওয়া উচিত। এরই মধ্যে 50টি দেশের কথা এসছে। আমরা ভারতের গণমাধ্যমের বরাত দিয়ে তারাও বলছেন, তাদের সরকারি বিভিন্ন বিশেষ করে গভর্নর এবং তাদের NSA চেয়ারম্যান তারা বলছেন যে 2-1 সপ্তাহের মধ্যেই তারা একটি সুখবর দিতে পারবেন ভারতের পক্ষ থেকে। আবার এরই মধ্যে আপনারা শুনছিলেন, কিন্তু সেই অর্থে বাংলাদেশের তেমন একটা সুখবরের বোধহয় কেউ এখনো দিতে পারছে বলে আজকের দিনের আলোচনায় কারো কাছ থেকে আমরা শুনিনি। আলোচনা বা 2টি চিঠি দেয়া হবে। আমরা কি আসলে একটু ধীরে চলনীতিতে আগাচ্ছি নাকি আসলে? জি, আপনাকে ধন্যবাদ। ওনাদের দুজনের যে বক্তব্য, আপনি যদি মানে সিচুয়েশনটা সারা দুনিয়ার জন্যই এক ধরনের আসলে একটা অস্থির করে তোলা ব্যবসা বাণিজ্যকে, সে জায়গায় আপনি যেটা মোয়াজ্জেম ভাই বলছিলেন যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে একটা ক্লজ ইমার্জেন্সি, সেটাকে সামনে নিয়ে এসে কাজ করেছে। এইটা সামনে নিয়ে এসে কিন্তু আমেরিকা সারা দুনিয়ার জন্য তার ইকোনমিতে একটা ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছে। সুতরাং আপনি এহসান ভাই যেটা তার ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে বলছেন খুবই ট্রু, উনি তার এই জায়গাটা চিন্তা করবেনই। আবার মোয়াজ্জেম ভাই যেটা বলছেন, আমার লং রান ইকোনমি, আমার রেভিনিউ সব কিছু বিবেচনা করে আমাদেরকে এগোতে হবে। সরকারকে কিন্তু এই দুজনের যেই দুইটা ভিউ, সেটাকে নিয়ে সামনে এগোতে হচ্ছে। আর সুখবর বলতে হয়তো আমাদের কোনো অথরিটি মুখ দিয়ে সুখবর শব্দটি উচ্চারণ করেনি, কিন্তু আমি আপনাকে এতটুকু বলতে পারি, আমাদের সরকার যে জায়গাগুলিতে যাদের সঙ্গে আলোচনা করা দরকার, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা দরকার, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা দরকার। আমাদের এই সরকারের একটা ক্যারেক্টারের মধ্যে অনেক ইকোনমিস্ট এখানে নিজেরাই সরকারের সরাসরি সম্পৃক্ত, ওনাদের সঙ্গে আলোচনা হচ্ছে। আবার আমরা যদি ইউএসের সঙ্গে যোগাযোগ বলি, ইমিডিয়েট যোগাযোগ, আমরা কিন্তু ইউএস এম্বাসির সঙ্গে আজকে একটা মিটিং করেছি। সুতরাং যোগাযোগটা শুরু হয়েছে। আগামী কাল অথবা পরশু এই 2 দিনের মধ্যেই আশা করি প্রধান উপদেষ্টা ইউএস প্রেসিডেন্টকে একটা চিঠি লিখবেন, একই সঙ্গে আমাদের বাণিজ্য উপদেষ্টা ইউএসের যে ট্রেড বডি আছে তাদেরকে একটা চিঠি লিখবেন। কার্যক্রম শুরু হয়েছে তো। এবং আমাদের সরকারের দিক থেকে একটা কথা কিন্তু বারবার বলা হচ্ছে, যদি খেয়াল করেন, যে সরকার যে পদক্ষেপগুলি নিবে একটা ব্যবসা বান্ধব পরিবেশ যেন নিশ্চিত করা যায়, সেই বিষয়টা সরকার মাথায় রাখবে। আবার একই সঙ্গে আপনি দেখুন, এহসান ভাই যেই আশঙ্কার জায়গাটা বলছে ভিয়েতনাম এবং কম্বোডিয়া, সেটা নিয়েও ভাবতে হচ্ছে, একটা নতুন ভাবনার জায়গা। আবার আপনি একই সঙ্গে চিন্তা করতে হবে, আমি দুনিয়ার অন্যান্য যে সমস্ত মার্কেটের সঙ্গে আমার ব্যবসায়িক যোগাযোগ আছে, তাদের সঙ্গে আমি একটা সিরিয়াস ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি করছি কিনা। আমি শুধু ইউএসএকে কিছু সুবিধা দিতে গিয়ে, নন ট্যারিফ বাড়াতে গিয়ে বা আরও বেশি প্রোডাক্ট সেখান থেকে আমদানি করতে গিয়ে আমি ইউরোপিয়ান ইউনিয়নকে খেপিয়ে তুলছি কিনা,
বা ব্রাজিলকে খেপিয়ে তুলছে কিনা, যে পাকিস্তানকে খেপিয়ে তুলছে কিনা, ভারতকে খেপিয়ে তুলছে কিনা, এগুলি আমাদেরকে বিবেচনা করতে হবে। সার্বিক বিষয়টা বিবেচনা করে সরকারের যে আন্তরিকতা, সরকার যতটা সিরিয়াসলি এটা নিয়ে কাজ করছে, আমার বিশ্বাস যে আমি যদি এখন আপনার প্রশ্নের উত্তরে বলি, আমরাও একটা সুখবর দিতে সক্ষম হব। এবং সেটি অতি সম্প্রতি পাওয়া যাবে বলে মনে করছেন? অবশ্যই সরকার এই বিষয়ে সিরিয়াস, যত দ্রুত পাওয়া যায়, আমাদের স্বার্থ, আমাদের ব্যবসায়িক স্বার্থ অক্ষুণ্ণ রেখে এবং আমাদের ফিউচার ইকোনমি যাতে ইমব্যালেন্স না হয়ে পড়ে সে বিষয়গুলি বিবেচনা রেখে, একই সঙ্গে আমাদের এখানকার প্রোডাক্টের কোয়ালিটি, আমাদের এখানকার সার্বিক ব্যবসায়ের পরিবেশ পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যাওয়া যাতে ইউএসের জন্য আমরা অপ্রতিদ্বন্দ্বী মার্কেট হয়ে যাই, ইউএস যেন আমাদের বিকল্প খুঁজে না পায়, এরকম জায়গায় আমাদেরকে কাজ করতে হবে। সার্বিকভাবে এই কাজগুলি হচ্ছে। আমার মনে হয় আমরা খুব ভালোভাবেই আপনার যেটা প্রত্যাশা করে দেশের মানুষ, ব্যবসায়ীরা, ইকোনমিস্টরা, সে জায়গায় সরকার এই প্রত্যাশাগুলি পূরণে সক্ষম হবে। জি, আরেকটি বিষয় জনাব ফজলে শামীম হাসান, একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, যেটি আসলে বলা হয় যে আপনি ভিয়েতনাম, কম্বোডিয়ার কথা বলছিলেন, এবং এই কথাগুলো আসলে বিভিন্ন সময় আসে যখনই এই প্রতিযোগিতার কথা আসে বা আমাদের তখনই বলা হয় যে মানে ওই রাষ্ট্রগুলো, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, তারা যতটা প্রতিযোগিতা করতে সক্ষম, আমরা ততটা আমাদের গার্মেন্টস সেক্টর বিশেষ করে প্রতিযোগিতায় ততটা সক্ষম নয়। আমরা এই দৌড়ে পাল্লা দিতে, কোনো একটি ঝামেলা আসলে আমরা সেটিকে সরকারি প্রণোদনা কিংবা এই মুখোমুখি আমাদের হতে হচ্ছে, নিজেরা আপনারা সামাল দেওয়ার সক্ষমতায় থাকেন না। এটির কারণটি কি সেটি নিয়ে একটু আমি জানতে চাইবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি, এরপর আমি আপনার সেই বক্তব্যটি শুনবো। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জনাব শামীম হোসেন, আপনার কাছে আসছি। আমি তার আগে একটু জনাব গোলাম মজুম, একটু আপনার কাছ থেকে আরেকটি বিষয় একটু আনতে চাই, যে এই সমস্যাটি সমাধানের জন্য বাংলাদেশের যে ট্রেড গ্যাপ, সেটি কমানোর পরিকল্পনার কথা সরকারের দিক থেকে বিভিন্নভাবে বলা হয়েছে। এর মধ্যে অর্থ উপদেষ্টা বা বিডার প্রেসিডেন্ট সহ আরও অনেকেই বলেছেন যারা কথা বলছেন। এই আমদানি আসলে কতটা আমাদের পক্ষে বাড়ানো সম্ভব বলে মনে করেন, আর এই আমদানি বাড়িয়ে কি আসলে এই শুল্ক হারটি কমানো যাবে বলে আপনি মনে করছেন কি? আমার মনে হয় প্রথম গত রাতে যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বাণিজ্য উপদেষ্টা, হাই রিপ্রেজেন্টেটিভ এবং বিডার চেয়ারম্যান এবং অন্যরা কথা বলেছিলেন, এবং সেখান থেকে যে মেসেজটি আসছে সেটি আসলে যৌক্তিক মেসেজ। সেটি হলো শুল্কের দিকে না তাকিয়ে বরঞ্চ বাণিজ্য ঘাটতির ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া। আমার মনে হয় যে সেটি, কারণ আমাদের আমেরিকা থেকে যে ধরনের পণ্য আমদানি করি এগুলো শুল্ক খুবই কম। তুলার উপরে 0, আমরা কেমিক্যালস আনি সেগুলোর উপরে 10 থেকে 25%, আমরা যে সয়াবিন আনি সেটা 5 থেকে হ্যাঁ এগুলো 0, এখন জিরো যাচ্ছে। এবার পেট্রোলিয়ামের ক্ষেত্রে 15 থেকে 25, সুতরাং বেশি না এগুলো। সুতরাং এখানে আপনি ছাড় দিয়ে আপনি আমেরিকান আমদানি অনেক বেড়ে যাবে তা না, কারণ বিকল্প অন্যান্য বাজার থেকেও আপনি আনেন। সুতরাং শুল্ক না কমিয়ে বরঞ্চ বাণিজ্য ঘাটতি কমানোর জন্য টার্গেটেড ইনিশিয়েটিভটাই আমার কাছে যৌক্তিক মনে হয় সেটি। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে যেমন আপনি যদি, আমাদের জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে যে তুলা আমদানি করা, কারণ আমরা তুলা আমদানি করি। গতকালকে যেটা শুনলাম যে টোটাল তুলা আমদানি সম্ভবত 8 থেকে 9% তুলা আমরা আমেরিকান তুলা আমরা এখানে ব্যবহার করি, বাকি তুলাগুলো আমরা অন্যান্য দেশ থেকে নিয়ে আসি। এখন আপনি তুলা বাড়াতে পারেন, আমেরিকান তুলা এখানে বাড়াতে পারেন, কিন্তু মনে রাখতে হবে যে এখন অন্যরাও ওই একই কাজ করবে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য। যেহেতু রেশিও কমলে পার্সেন্টেজ কমবে, শুল্কের হার কমবে, এই জন্য তারাও করবে। তাহলে তুলার কারা আমদানিকারক হতে পারে? তুলার আমদানিকারক হতে পারে ভিয়েতনাম, তারও তো রপ্তানি করতে হয় গার্মেন্টস, ক্যাম্বোডিয়া তারও রপ্তানি করতে হয়, মিয়ানমার, অন্য দেশগুলো তখন কিন্তু একইভাবে আমেরিকার দিকে ছুটবে। সুতরাং তার মানে আমেরিকার যা ক্যাপাসিটি রয়েছে সেটি তখন দেখা যাবে, আবার সেখানে আবার উচ্চ মূল্যের আপনার বিষয় বেড়ে যেতে, কয়েক সেন্ট বেড়ে যেতে পারে। এখন সেইখানেই প্রশ্নটি আবারও আমি ফিরে যেতে চাই যে এইভাবে আসলে কোনো প্রতিযোগিতা হতে পারে না। এখন তাতে হবে যেটা, আপনি উচ্চ মূল্যের তুলা নিয়ে আসবেন থেকে, স্বল্প মূল্যের তুলা অন্য জায়গায় থাকার পরেও আপনি হয়তো আনতে পারছেন না, কারণ আপনাকে বাণিজ্য ঘাটতি মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে। ঘাটতি কমাবেন বলে বেশি দামের তুলা আপনি নিয়ে আসছেন, কম দামের তুলা থাকা সত্ত্বেও। সেটি বা কতটা সম্ভব? ব্যবসায়ীরা সেটি আনবে কেন? উচ্চ মূল্যের তুলাটি সে কেন আনবে? তার ভেরি রাইট। এখন সেক্ষেত্রে যেহেতু ব্যবসায়ীদের একটা স্বার্থ থাকবে এই যে এর কারণে যদি আমেরিকান শুল্ক হার কমে যায়, এবং তারা দেখেছেন যে প্রায় আমরা প্রতি বছর সম্ভবত কত $1 বিলিয়ন তুলা আমদানি করি, $5 বিলিয়ন সম্ভবত,
$7 বিলিয়ন তুলা আমদানি করি, আমাদের বাণিজ্য ঘাটতি সময়ে $6.5 বিলিয়ন মতো। সুতরাং এখান থেকে আপনি যদি $2 বিলিয়ন মতো যদি আপনি তুলা আনতে পারেন, এখানে যদি স্টোর করে রাখতে পারেন, এটা যদি এনে, তাহলে আপনি সেই অনুযায়ী রেশিওতে কিন্তু একটা বড় পরিবর্তন আসবে। 37 থেকে এটা কমে হয়তো 25 বা 20-এ নেমে আসতে পারে। সুতরাং সেরকম একটা রেশিওর হিসাব তাদের আছে। সুতরাং সেই দিক থেকে ব্যবসায়ীরাও তখন এর ইতিবাচক ফলাফল পাবেন। কিন্তু যেটা পরিষ্কার না সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কিভাবে এই শুল্ক হারটি রিভিউ করবে। এটা কি আজকেই নেগোশিয়েট করলো, ঠিক হলো, আজকেই রিভিউ করে আজকেই কমিয়ে দেবে? এভাবে হতে পারে না। আমি মার্কিন সিস্টেম এইভাবে রেশিও আপনি প্রতিদিন এটা কমানো বাড়ানো এটা হতে পারে না। হয়তো কোয়ার্টারলি করতে হবে, অথবা মান্থলি, অথবা ইয়ারলি, অথবা গত বছরের হিসেবে আগামী বছরের হিসেবটি। আমরা কিন্তু কোনোটি আসলে এই রিভিউ মেকানিজমটা এখনো পরিষ্কার না যে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে এই রিভিউগুলো করবে। আজকে যে দেশগুলো বসছে, দেশগুলো ভিত্তিতে যদি কমিটমেন্ট হয়ে যায় তাহলে কি কালকে কমিয়ে দেবে? কিন্তু কমিটমেন্ট তো আর বাস্তবে আনা না। সুতরাং সেই জায়গাগুলো কিভাবে সে রিভিউ মেকানিজমটা দাঁড় করাবে সেটিও কিন্তু আমাদের কাছে এখনো পরিষ্কার না, যে যেটির ভিত্তিতে এই রেশিওগুলো আসলে কিভাবে ওঠানামা করবে সেটি আমাদের কাছে আসলে পরিষ্কার না। জি, জনাব শামীম হোসেন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি আসলে জানতে চাচ্ছিলাম বিরতির আগে, যে সক্ষমতা, এই যে প্রতিযোগিতার সক্ষমতা আমাদের কম কেন, মানে কোথায় সমস্যাটি, কোথায় ঘাটতি কোথায়? আচ্ছা, আমি একটু দ্বিমত পোষণ করি। আমাদের সক্ষমতা কম এটা আমি স্বীকার করতে রাজি না। যদি কম হতো, আমরা নিটওয়্যারে এখন ইউরোপে 1 নম্বর এক্সপোর্টার, আমরা ডেনিমে 1 নম্বর এক্সপোর্টার, আমরা গ্লোবালি 2nd লার্জেস্ট এক্সপোর্টার, ইউএসএতে আমরা 3 নম্বর এক্সপোর্টার, ইভেন প্রেফারেবল কান্ট্রি হিসেবে ভিয়েতনাম আমাদের থেকে অনেক বেশি ফ্যাসিলিটিস পায়, তারপর আমরা 3 নম্বরে আছে। আমরা চায়না, পাকিস্তান, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া সবের উপরে আছি। তো আমরা তো এই 1st 2nd প্লেস কখনই অর্জন করতে পারতাম না যে সক্ষমতা কম থাকতো। এখন আপনি বলবেন যে যখনই বিপদ হয় তখন আমরা কেন সরকারের দ্বারস্থ হই? সরকারের দ্বারস্থ হই যেমন কিছু কিছু ফ্যাক্টর থাকে, এগুলো আসলে ব্যবসায়ীদের নিজেদের কন্ট্রোলে না, এগুলো পলিসি লেভেলের ব্যাপার বা এগুলো আসলে ন্যাশনাল লেভেলের ব্যাপার। যেমন ধরেন আপনার এখন আমেরিকার সাথে যে একটা সমস্যা দেখা দিছে, এটা তো আমার আসলে এখানে কিছু করার নেই। আমি তো ইন্ডিভিজুয়াল লেভেলে আসলে এটা সমাধান করতে পারবো না, এটা পলিসি লেভেলে করতে হবে। ফলে এখন সরকারের সাথে জয়েন্টলি কাজ করা ছাড়া, টিম ওয়ার্ক করা ছাড়া ব্যতীত আসলে আমাদের কোনো অপশন নাই। ফলে যখন এই জায়গাগুলো দেখা যায় একটা ন্যাশনাল ক্রাইসিস বা ইন্টারন্যাশনাল ক্রাইসিস, কোভিডের মতো, তখন আসলে আমরা সরকারের সাথে আমরা সাহায্য চাই বা আমরা সরকারের সাপোর্টে আমরা তখন আবার এটা রিগেইন করি। কিন্তু আপনি যদি বলেন যে ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রি লেভেলের সক্ষমতা, আমি তো বললাম যে আমরা তো ইউরোপের নাম্বার 1 কোনো মতেই হতে পারতাম না যদি আমার সক্ষমতা নিয়ে কোনো প্রকার সন্দেহ থাকতো। কিন্তু যাদের কথা আপনি বলছিলেন, যেন ভিয়েতনাম, কম্বোডিয়া, তাদের সবারই তো ট্যারিফ রেট ইউএস এর যে নতুন আরোপিত সেটা অনেক বেশি আমাদের থেকে। তারা যদি নেগোসিয়েশন করে একটু কমায়, তাও আমরা যদি ব্যর্থও হই দিন শেষে, তাও তো আমাদের চেয়ে বোধহয় এতটা নামতে পারবে কিনা, কারণ আমাদের 37, তাদের বোধহয় 46 বা কারো আরেকজনের বোধহয় 49। আমি সেটাই বলছি যে তারা তাদের এই যে নেগোসিয়েশনটা কতটুকু সাকসেস হয় তার উপর নির্ভর করতেছে। তারা যদি এটাকে ধরেন 10-এ নামায় আনতে পারে তখন আমার জন্য চ্যালেঞ্জ হবে। কিন্তু ইভেন আমি মনে করি তাদের যদি নাকি আমাদের থেকে 5%, 6% খারাপ না, যদি বেটার পজিশনে থাকে, তাও আমি ইনশাল্লাহ আমি মনে করি যে আমাদের বিজনেস আমরা বেটার পজিশনে থাকবো, বিকজ আমাদের আদার এনভায়রনমেন্টাল অ্যান্ড আমাদের লেবার কস্ট এবং সব কিছু মিলে আমরা একটা কম্পিটিভনেস আমরা রাখতে পারবো। আমি যদি একটু মজেম্বার সাথে একটা ছোট অ্যাড করে দিই, জাস্ট 30 সেকেন্ডে, আমি মজেম্বার সাথে একমত যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে দেশগুলো ছিল তারা কেন এই যে মিস্টার ট্রাম্পের যে একটা পাগলামি আমি বলবো, এইটার এগেইনস্টে আমরা এক হতে পারলাম না কেন? আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, চায়না বলেন, তাদের লিডারশিপে, আরব বলেন, এদের লিডারশিপে আমাদের প্রত্যেকের দেশে এক হতে ছিল। ঠিক আছে, হোয়াট এভার তুমি যেটা করছো, আমরাও পাল্টা দিয়ে দিলাম, আমরা গাড়ি আর প্রয়োজনে তোমার থেকে আনবো না, ইউরোপ থেকে কিনবো, চায়না থেকে কিনবো, জাপান থেকে কিনবো, তুমি যেটা করছো তোমার সাথে আমরা সেম রেসিপ্রোকাল। তো রেসিপ্রোকাল বলতেছে আমরাও সেম রেসিপ্রোকাল একটা ট্রিটমেন্টে কেন যেতে পারলাম না? কেন আমরা ইন্ডিভিজুয়ালি ভাগ হয়ে গেলাম? ভিয়েতনাম কেন একটা চিঠি দিল, ক্যাম্বোডিয়া চিঠি দিল, এখন আমি বাধ্য চিঠি দিতে। হ্যাঁ, এইটা একটা কিন্তু আসলে চিন্তার বিষয়। কারণ আপনি দেখেন আমার ট্রাস্টেড পার্টনার কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন, সে আমাকে জিএসপি দেওয়ার কারণে আজকে আমার সেক্টর এই জায়গাতে। জাপান আমার স্বাধীনতার পরের থেকে কিন্তু আমার সবচেয়ে বড় ট্রাস্টেড ডোনার। এদেরকে খেপায় কিন্তু আমাদের আসলে কোনো কিছু করাটাও ঠিক হবে না। এমন কিছু একটা করতে হবে যে আমার ইন্টারন্যাশনালি যেন আমি ঠিক থাকি। আমি WTO থেকে বেরোয় যাচ্ছি না, ট্রাম্প বড় দেশ যা ইচ্ছা তা করতে পারে, আমি বেরোচ্ছি না। ফলে এই সবগুলো জিনিস চিন্তা করে আবার ইন্ডিভিজুয়াল লেভেলে যেন বিজনেস ক্ষতিগ্রস্ত না হয়, এইরকম একটা সিচুয়েশন আসলে আমাদের করতে হবে আর কি। আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে WTO-তে একটা চিঠি লেখা উচিত, কেননা আমাদের এর ফলে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কেননা বায়ারদের দিক থেকে একটা প্রাইসের প্রেশার আসবে
এই প্রাইস প্রেশারটা বড় উদ্যোক্তারা মোটামুটি তাও ক্রস সাবসিডাইজ করে তারা তাদের মতো করে অ্যাডজাস্ট করতে পারবে, কিন্তু যারা একটি বা দুটি পণ্য এবং মার্কেট বাজার টার্গেট করে মেইনলি এক্সপোর্ট করে থাকেন, ছোট উদ্যোক্তা যারা সাব কন্ট্রাক্টে কাজ করেন, এদের অনেকেই কিন্তু এই সিচুয়েশনে টিকে থাকাটা টাফ হতে পারে। সুতরাং সেইটির আলোকে ইমার্জেন্সি যে ক্লজটি মার্কিন যুক্তরাষ্ট্র টেনেছে, সেই একই ইমার্জেন্সি ক্লজ কিন্তু বাংলাদেশও টানতে পারে, যে বাংলাদেশে এই ধরনের একটা উচ্চ শুল্কের কারণে, অসম বা বৈষম্যমূলক শুল্কের কারণে আমার এখানে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা কিন্তু সেটি আবার দ্বিমুখী আচরণ হয়ে যাবে না, যে একদিকে আপনি নেগোসিয়েশন করতে চাইছেন ইউএস এর সাথে, আবার WTO কে বলছেন এটি অসাম্য সেই জায়গাটাতেই আমার মনে হয় যে দ্বিমুখী বলবো না, আমার কাছে মনে হয় যে সবসময় নেগোসিয়েশনের জায়গাগুলো ওপেনই থাকবে। আমি নেগোসিয়েট করলেই যে আমরা তার কাছ থেকে আমি সব পেয়ে যাবো তা না, বরঞ্চ একই লজিকগুলো কিন্তু মার্কিন প্রশাসনকেও জানানোর দরকার আছে। আমি খালি আমদানি করে আমি বাণিজ্য ঘাটতি কমিয়ে দিব, কিন্তু এর কারণে যদি মার্কিন বাজারে আমার পণ্য রপ্তানি কমে যায় এবং আমার এখানে যদি কর্মসংস্থান কমে যায়, আমার এখানে যদি ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা বিজনেস হারায় এবং তার কারণে যদি বেকারত্ব বৃদ্ধি পায়, তাহলে তো সেটারও তো একটা রিপারকাশন, সেটা মার্কিন প্রশাসনের বিবেচনায় নেওয়া উচিত বলে আমি মনে করি। জি, ফয়েজ আহমেদ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, বিডার নির্বাহী চেয়ারম্যানের একটি মন্তব্য আজকে 19 আপনি খেয়াল করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ ঘুরপাক খাচ্ছে, অনেকেই বলছেন, বিশেষ করে তিনি বলেছেন, আশিক চৌধুরী, তিনি বলেছেন যে মার্কিন শুল্ক আরোপ আমাদের জন্য ভালো সংকেত। এই লাইনটি নিয়েই বেশ আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি যে সময় এই বক্তব্যটি দেন আমি ওখানে উপস্থিত ছিলাম। জি, এবং ওনার বক্তব্য কিন্তু উনি যা বলেছেন এখানেও কিন্তু একই আলোচনা না, পাশাপাশি উনি শুধু খণ্ডিতাংশ আমি বুঝতে পারছি, এটা হচ্ছে যে ভিয়েতনাম, কম্বোডিয়া এই আলাপগুলি কিন্তু এসেছে। আপনি দেখুন এই অবস্থাতেও আমাদের থেকে যাদের উপরে বেশি শুল্ক আরোপ করা হয়েছে তাদের জন্য বেশি চ্যালেঞ্জিং। আমার প্রোডাক্টের কোয়ালিটি, ভাই বলছিলেন বাংলাদেশের অবস্থান কোথায়, কোন দেশে, গ্লোবালি আমরা সেকেন্ড পজিশনে আছি। সো আমাদের জন্য তো এটা ওই বিবেচনায় অবশ্যই ইতিবাচক। আপনি দেখেন, আপনি ট্রেড গ্যাপের কথা বলছেন, তো আমাদের সরকার কিন্তু গত ফেব্রুয়ারিতে এই ট্রেড গ্যাপ কমানোর জন্য ইউএসের সঙ্গে কাজ শুরু করেছে। আপনি এই খলিলুর রহমান, যে হাই রিপ্রেজেন্টেটিভ প্রধান উপদেষ্টার, উনি কিন্তু ওখানে গিয়েছে এবং তারা নিজেরা বলেছে যে বাংলাদেশ প্রথম দেশ যে এসে নিজেরা ট্রেড গ্যাপ কমানোর বিষয়ে আলোচনা করছে। আপনি দেখেন আমাদের এখানে ইউএসের সঙ্গে অনেকগুলি ডিলিং আছে, এর মধ্যে শেভরনের অনেক টাকা এখানে আটকানো আছে। এগুলি আমাদের কিন্তু, আপনি ধরেন একটা দেশের সঙ্গে নেগোশিয়েট করবেন, বিজনেস তো, সেও তো তার বিজনেস চিন্তা করবে। আপনি তার কোম্পানির টাকা আটকে রেখেছেন দীর্ঘ বছর ধরে, এই সরকার এসে কিন্তু উদ্যোগ নিয়েছে, হয়তো এই 1 সপ্তাহ 15 দিনের মধ্যেই ওই টাকাটা, যেটা এখন এই শুল্কের আগে না, এটা আগে থেকে প্রসেস শুরু হয়েছে, তাদের টাকার মধ্য অংশে চলে যাচ্ছে। সুতরাং আমাদের সরকারের একটা পলিসি হচ্ছে, আমরা যারা আমাদের এখানে বিনিয়োগ করে, আমরা অতীতে দেখেছি কি, আমাদের এখানে রিজার্ভের সংকট তৈরি হয়েছে, আমাদের ব্যাপক লুটপাট হয়েছে, আমরা কিছুই ধরে রাখতে পারিনি, তারপর বিনিয়োগকারীদের সকল ডলার এখানে আমরা আটকে দিয়েছি আমাদের রিজার্ভ ঠিক রাখার জন্য। তো এইটা করে তো আপনি ইকোনমিকে বাঁচাতে পারবেন না, এটা তো আপনার বিনিয়োগকারী আসবে না, উৎসাহিত হবে না। সুতরাং আমরা বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করতে পারলে এখানে এই জায়গাগুলিকে ক্লিয়ার রাখতে হবে, আমার ডিলিংসটা পরিষ্কার রাখতে হবে। সো শেভরনের টাকা চলে যাচ্ছে। আরেকটা বিষয় এখানে যার আলোচনা হচ্ছিল যে 7 বিলিয়ন গার্মেন্ট হচ্ছে আমরা কটন ইম্পোর্ট করি গ্লোবাল, ইউএস থেকে গ্লোবালি, সেখানে কিন্তু আমাদের টোটাল ইম্পোর্ট হচ্ছে 8 বিলিয়ন হয়, ইউএস। সো এই জায়গাগুলিতে আমাদের কিন্তু গ্যাপ দূর করার কিছু কিছু জায়গা আছে। এবং আমাদের যদি আপনি প্রোডাক্ট হিসাব করেন, ইউএস থেকে আমরা যে সমস্ত প্রোডাক্ট আমদানি করি তার সংখ্যা 190। এই 190-এর আপনার মানে 80টার মধ্যে রয়েছে 50% উপরে ট্যাক্স। এই জায়গাগুলিতে কাজ করার অনেক জায়গা আছে, বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলি শূন্য ট্যাক্স। সো আপনার গভর্নমেন্টের যে মেকানিজমগুলি থাকে ওই জায়গাগুলিতে আমাদের দীর্ঘদিন, এখন তো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এর বাইরেও যদি আমরা বলি, প্রতিনিয়ত যে নার্সিং করার ব্যাপার আছে, আপনি যেই গার্মেন্টস ইন্ডাস্ট্রি দিয়ে দীর্ঘদিন থেকে আপনার দেশের অর্থনীতিকে সচল রেখেছেন, আপনি যে প্রবাসীদেরকে দিয়ে আপনার ইকোনমি টিকিয়ে রেখেছেন, আপনি যদি খেয়াল করেন দেখবেন যে আমাদের মানে বছরের পর বছর, সরকারের পর সরকার এই দুইটা সেক্টরকে সেই অর্থে কিন্তু কোনোভাবেই মূল্যায়ন করেনি, সম্মান দেখায়নি। অনেক সময় আপনি ওনাকে হয়তো আর্থিকভাবে অনেক কিছু দিতে পারবেন না, কিন্তু ওনাকে সম্মানটা করতেও আমরা রাষ্ট্রীয়ভাবে ওনাদের সম্মান করা হয় এটাও দেখি নাই। আমাদের প্রবাসীরা দেশে এসে চরম নিগৃহের শিকার হতো। এই জায়গাগুলিকে অ্যাড্রেস করা হচ্ছে কিন্তু আপনার ওভারঅল যে আপনি একটা পরিবেশ তৈরি করতেছেন, আপনি ভদ্রতা দেখাচ্ছেন, তার সঙ্গে এটার একটা ইম্প্যাক্ট ইকোনমিতে আছে, এটা ওনারা আরও ভালো বুঝবেন, আমরা ইকোনমি কম বুঝি। সুতরাং এই পরিবেশটাকে নিশ্চিত করা, আমার পরিবেশটা আমরা নিশ্চিত করতে পারিনি দীর্ঘদিন, এটা নার্সিংয়ের টোটালি বাইরে ছিল। আমাদের এখানে এমন সব আইন কানুন করে রাখা হয়েছিল যে কেউ এখানে বিনিয়োগ করবে
এটা মনে হয় একটা লড়াই হয়ে যেত তার জন্য। বিনিয়োগ বান্ধব কোনো পরিবেশ এখানে ছিল না আসলে। যে কোনো একটা বিনিয়োগকারী যদি আসে এখানে, আপনার একটা লাইসেন্সের দরকার হলে তাকে 13টা দপ্তরে ঘুরতে হতো। কেন? আপনি কেন আমরা বিনিয়োগ চাই আমাদের এখানে, তাহলে আমরা তাকে কেন ওই সার্ভিসটা প্রায়োরিটি বেসিস সার্ভিস দিতে পারবো না? সরকার এই কাজগুলি করছে। আমরা আশা করি এর যে যতগুলি কাজ, আমি অনেকগুলি এখন এই শুল্কের সঙ্গে সম্পৃক্ত, অনেকগুলি শুল্কের বাইরে সম্পৃক্ত, ওভারঅল আমি একটা ইকোনমির জন্য ইতিবাচক হয় এমন একটা পরিবেশের কথা বলছি, বাণিজ্যের পরিবেশের কথা বলছি। সেটা যদি নিশ্চিত করা যায়, আমার ধারণা জাতিগতভাবে আমরা যেমন উপকৃত হবে, আমরা এখানে যেহেতু ব্যবসার উপরে আমাদের ইকোনমি বড় অংশ টিকে আছে, সুতরাং আমাদের এই জায়গাগুলিতে আসলে মনোযোগ দেওয়ার কোনো বিকল্প নেই। সেটা ট্রাম্পের এই শুল্কের জন্য, সেটা বৈশ্বিকভাবে আমরা কি মোকাবেলা করব, কোন দেশ কি করবে, বা আরও অন্য দেশের সঙ্গে আমরা কাজ করবো কিনা, সেগুলি যেমন এক ধরনের চ্যালেঞ্জ। যেমন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে লেখার কথা বলছেন, একই সঙ্গে নেগোসিয়েশন, এগুলি প্যারালালি হতেও পারে হয়তো, সেই জায়গাগুলিতে কাজ হবে। কিন্তু ওভারঅল আমি এই একটাকে ফোকাস করতে গিয়ে, এখন শুধু এটাকে করতে গিয়ে আমি আমার বিজনেসের জন্য যে ইতিবাচক পরিবেশ করার অন্যান্য যে সমস্ত পদক্ষেপ, সব কিছু আটকে দেওয়ার কোনো মানে হয় না। সুতরাং আমাদের ইভেন আপনি ধরে রাখেন যে সারা জীবন জুড়ে বাংলাদেশের ইকোনমিতে হয়তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি ডমিনেট করবে না, আমার অন্য ইন্ডাস্ট্রি এখানে ব্যাকওয়াম তৈরি হবে, সেখানে আসবে অন্য ইন্ডাস্ট্রি তৈরি, ওই জায়গাটা নিবে। তো তাদের জন্য তো একটা উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। আমাদের সবসময় তো একটা বিকল্প নিয়ে ভাবতে হবে। আমাদের যদি ভালো অল্টারনেটিভ থাকতো, আজকে তো আমরা এটা নিয়ে এত আমরা চিন্তিত হওয়ার কোনো কারণ ছিল না। সুতরাং আপনি শুধুমাত্র এই আমাদের সরকারগুলি অতীতে দেখা গেছে শুধু কিভাবে লুটপাটটা করা যায়, আপনি যাদের উপর থেকে লুটপাট করেছেন তাদের জন্য একটা সহায়ক পরিবেশ তৈরি করতে আপনি কখনো চেষ্টা করেন নাই। এই যে একটা মানে ব্যবসায়ী দিয়ে ভরা সংসদ ছিল, কিন্তু ব্যবসা বান্ধব একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে ব্যর্থ হয়েছি। এটা নানান খেসারত আমাদেরকে নানানভাবে দিতে হয়েছে। আমাদের এখন এই সময় এসেছে আমাদেরকে এগুলি সবগুলি সার্বিক বিবেচনা করে, আমরা যে রিফর্মের কথা বলছি, নতুন বাংলাদেশের কথা বলছি, নতুন বাংলাদেশটা আসলে সবার জন্য ইনক্লুসিভ করতে হবে। সেই জায়গায় ব্যবসায়ীদেরকে উপেক্ষা করে আপনার রিমিটেন্স দিয়ে যারা আপনাদেরকে ইকোনমি টিকিয়ে রাখছেন, আজকে আপনি রেকর্ড হয়েছে রেমিটেন্স বাংলাদেশ, আপনার আজকে রিজার্ভ আমাদের 25 বিলিয়নের উপরে গিয়েছে। সুতরাং এগুলি কেন হচ্ছে? আপনি একটা পরিবেশ তৈরি করতে পারছেন বলে। যেই মানুষগুলি, এমন তো হয়নি প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে এখান থেকে লাখ লাখ মানুষ বিদেশ চলে গেছে, তারা এখন গিয়ে টাকা বাড়াচ্ছে। বাংলাদেশ থেকে প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে যারা বিদেশ গেছে, বা দায়িত্ব নেওয়ার আগে যারা বিদেশ গেছে, তারা এখান থেকে টাকা নিয়ে গেছে, তারা ভারতে গিয়ে পালিয়েছে। সুতরাং সেটা দিয়ে আমাদের কোনো উপকার হচ্ছে না। আমরা উপকারটা পাচ্ছি কি, আমার আগের মানুষটাই আস্থাটা পাচ্ছে। এই আস্থাটা নিশ্চিত করা যাচ্ছে কিনা। ধরুন ব্যবসায়ীরা কিন্তু এটা নিয়ে যেভাবে প্রতিক্রিয়া দেখানোর কথা আমরা ধারণা করেছিলাম সাধারণ মানুষ হিসেবে, সেই প্রতিক্রিয়া দেখাচ্ছে না। কারণ ওনারা সরকারের উপর এতটুকু আস্থা রাখতে পারছেন যে সরকার বিষয়টা নিয়ে আন্তরিকভাবে কাজ করছে। সরকারের পক্ষে এই বৈশ্বিক অবস্থায় সারা দুনিয়ার সঙ্গে মিলিয়ে যতটুকু ফাইট করে যতটুকু আদায় করা যায়, ততটুকুর বিষয়ে সরকারের কোনো আপোষ নেই। এটা হচ্ছে বাস্তবতা। আমি এখানে আরেকটু আপনার ছোট করে একটু বিষয় জানতে চাইব। উনি একটি রিপোর্টের, অর্থাৎ ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভের একটি রিপোর্টের বরাত দিয়ে তিনি বলেছেন, অর্থাৎ ওই রিপোর্টে বলা হয়েছে আমাদের রেগুলেটরি কিছু রিফর্ম, কাস্টম ডিউটির ক্ষেত্রে দুর্নীতি, এরকম বেশ কয়েকটি রিফর্মের কথা বলা হয়েছে। এই সংস্কারগুলো আমরা করতে চাচ্ছিলাম। মানে বিডার উনি এর আগেও এরকম বিভিন্ন সম্ভবত আপনার সপ্তাহ 2-3 মধ্যে আমাদের এগুলি অলরেডি ড্রাফট হয়ে গেছে, আর আগেই হয়েছে। এই 37% শুল্ক আরোপের আগেই এনবিআর এগুলি নিয়ে কাজ করছে। এগুলি সম্ভবত আমরা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এগুলি সবকিছু ভিজিবল হয়ে যাবে। মানে আমাদের যদি আপনি বলেন যে একটা স্বস্তির জায়গা, সেটা হচ্ছে যেই রিফর্মগুলি প্রয়োজন নিয়ে কথা হচ্ছে না এই 37% আসার আগে, মানে খুবই সৌভাগ্যের ব্যাপার যে এগুলি নিয়ে আমাদের কাজ আগেই শুরু হয়েছে, অর্থাৎ এর মধ্যে শুরু করেছেন। এবং সেই আস্থা কতটা বিনিয়োগকারীদের রয়েছে সেটি একটু জানতে চাইব। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি, কারণ আপনারা বিনিয়োগ সম্মেলন শুরু করতে যাচ্ছেন সরকারিভাবে এবারই, সেটি নিয়ে একটু আলোচনা করব। দর্শক, ছোট্ট একটু বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। একটু আলোচনা করতে চাই বিনিয়োগ সম্মেলন নিয়ে। যে ফজলে শামীম হোসেন, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে বেশ ঘটা করে এবার বিনিয়োগ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সরকার, এবং এখন পর্যন্ত আজকে নিশ্চয়ই আপনি শুনেছেন যে সরকারিভাবেও বলা হয়েছে কারা কারা সে সম্মেলনে যোগ দিতে যাচ্ছে। বিনিয়োগের ব্যাপারে আপনি কতটা আশাবাদী আসলে? আমি আসলে একটু মিক্সড আমার মতামতটা আর কি। কারণ আমরা যারা দেশীয় বিনিয়োগকারী আছি, আমরাও তো এখন পুরোপুরি স্যাটিসফাইড না। আপনি যদি বলেন ইউটিলিটিস সাপ্লাইয়ের ক্ষেত্রে যদি বলেন, আমরা কিন্তু কোয়ালিটি ইউটিলিটিস পাচ্ছি না। গ্যাসের আমরা যা দাম দেই তার 1/3 অ্যাকচুয়াল আমরা কোয়ালিটি গ্যাস পাচ্ছি না। ইলেকট্রিসিটি কিছুটা বেটার পজিশন আছে। আমাদের ফান্ড ক্রাইসিস, আমাদের ব্যাংকের মানি সার্কুলেশন ভেরি উইক। ডলার অবস্থা ভালো হয়েছে আগের তুলনায়, বাট এখনও কাঙ্ক্ষিত জায়গাটাতে পৌঁছতে পারি নাই।
আমাদের নন ট্যারিফ ব্যারিয়ার, আমাদের পোর্টের স্লো, আমাদের কাস্টমসের যে লাল ফিতার দৌরাত্ম্য, সব কিছু মিলে কিন্তু আমরা খুব সুখকর পজিশনে নাই। যেটা ফয়েজ ভাই বললো যে ব্যবসায়ীদের জন্য সিচুয়েশনটা বিগত অনেক বছর ধরেই যে একটা পজিশন করে রাখা হয়েছে, সেখান থেকে কিন্তু আমরা আসলে খুব উন্নত হচ্ছে, আমি অবশ্যই স্বীকার করি উন্নত হচ্ছে, বাট কাঙ্ক্ষিত জায়গাটাতে আমরা পৌঁছতে পারিনি। সেখানে বিদেশি বিনিয়োগরা আসার আগে কিন্তু তারা আসলে ওই দেশের বিনিয়োগকারীদের সাথে কথা বলে, আপনি সম্মেলন করবেন, যাই করবেন, আপনি ভাইব চেঞ্জ করবেন, চেষ্টা করবেন, বাট তারা কিন্তু জানে, কারণ যেমন বড় বড় বিনিয়োগকারীরা আসে তারা ওই দেশের সম্বন্ধে জানে, সবকিছু বুঝে তারপরে আসে। তো জ্বালানি নিশ্চয়তা না পেলে বিনিয়োগ দুই রকমের, একটা আপনার সার্ভিস ক্ষেত্রে আসতে পারে, সার্ভিস সেক্টরে আসতে পারে, বাট সেটা আসলে দেশের জন্য যতটুকু লাভজনক হয় তার থেকে বেশি লাভজনক হয় অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল যদি হয়, মানুষের কর্মসংস্থান হয়, নলেজ ট্রান্সফার হয়, টেকনোলজি ট্রান্সফার হয়। সেই জায়গাটাতে আসলে আমরা আমাদের দেশকে সাপোর্ট দেওয়ার মতো এখনো তৈরি হয়েছি কিনা সেটা একটা জায়গা। বাট অবশ্যই আমি আশা করি যে আমাদের দেশের ইমেজ বিল্ড আপের জন্য এরকম একটা সম্মেলন করা খুবই প্রয়োজন ছিল, বিশেষ করে আমাদের লাস্ট গণঅভ্যুত্থানের পরে এর ইমেজ বিল্ড আপের জন্য এটা খুব প্রয়োজন, এবং সেটা যথাসময়ে হচ্ছে। একটু সমস্যা গেল, ট্রাম্প এক সপ্তাহ পরে গেলে একটু ভালোই তো ওনার ইয়েটা, বাট তারপরে আমি মনে করি যে একটা পজিটিভ একটা কাজ হচ্ছে আর কি। জি, একটু খন্দকার গোলাম মজুম, একটু আপনার কাছ থেকেও জানতে চাই, বলা হয়ে থাকে যে রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ। এখনকার সিচুয়েশনটিকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমরা দেখছি যে হরতাল অবরোধ নাই, তার মানে কি রাজনৈতিক স্থিতিশীলতা আছে কিনা, সেটি একটি বিষয়। তাছাড়া পাশাপাশি তিনি বললেন যে ট্রাম্পের এই ঘোষণার হয়তো না হলে আরেকটু ভালো হতো। তো ঘোষণার পরের এই যে সম্মেলন আমরা করতে যাচ্ছি, সেটিকে এই দুটি আলোচনার ক্ষেত্রে আসলে আপনি সম্ভাবনা কতটা দেখছেন? দেখুন, বিনিয়োগকারীরা সাধারণত দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার বিষয়টিকে সবসময় গুরুত্ব দেন, কারণ আজকের বিনিয়োগ তাকে আগামী বহু বছর তাকে সেটা রিটার্ন দেবে বা তার ব্যয় বহন করতে হয়। সুতরাং স্বল্প মেয়াদে একটা স্থিতিশীল পরিস্থিতি দেখলেই যে তিনি বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বেন তা না। সুতরাং সেই হিসেবে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতাটা গুরুত্বপূর্ণ। আর যেহেতু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়াই হয়েছে যে তারা একটা স্বল্পকালীন সরকার, সুতরাং সেই জায়গা থেকে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াটি সকলের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। যারা আসবেন তারা আসলে এই সময়কালের পরিস্থিতি এবং ভবিষ্যতের জন্য আসলে কি রেখে যাচ্ছেন, কী ধরনের সংস্কার রেখে যাচ্ছেন, এই জিনিসগুলো তারা হয়তো দেখে যেতে যাবেন, বুঝে যেতে পারবেন। আমার কাছে মনে হয় যে এইবারের সম্মেলনটির গুরুত্ব হচ্ছে বরঞ্চ খোঁজ খবর নিয়ে যাওয়া। পূর্ববর্তী সরকার চলে যাবার পরে অর্থনীতিতে যে ধরনের একটা বেহালদশা হয়ে গিয়েছিল, সেখান থেকে যে এক ধরনের উত্তরণ করে ধীরে ধীরে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা এবং ভবিষ্যতের জন্য যে তাকে প্রস্তুত করার উদ্যোগগুলো, সেই জায়গাগুলো তারা হয়তো দেখে যাবেন। এমন না যে না তারা বাংলাদেশের পরিস্থিতি জানেন না, তারা কম বেশি সেগুলো জানেন, না জানার মতো কিছু নেই। কিন্তু একই সাথে তারা যে পরিবর্তন, গুণগত পরিবর্তনের জায়গাগুলোও তারা যদি বুঝে যেতে পারেন যে হ্যাঁ এই ধরনের গুণগত পরিবর্তন আসছে, বিডাতে নতুন নেতৃত্ব এসছেন, রাজনৈতিক নেতৃত্বের জায়গায় অন্যান্য ব্যবসা সংশ্লিষ্ট বিষয়গুলো দেখবার জন্য সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা কাজ করছেন। সুতরাং সেটা এক ধরনের পজিটিভ ডেভেলপমেন্ট। সুতরাং সেইগুলোকে আমার ধারণা তারা ইতিবাচকভাবেই দেখবেন। আর যতটুকু শুনতে পেলাম যে যতটা না তারা আসলে চার দেয়ালের ভিতরে থাকবেন, তার থেকে তারা বেশি ফিল্ডে যাবেন, তো ইপিজেডগুলোতে যাবেন, স্পেশাল ইকোনমিক জোনগুলোতে তারা ভিজিটে যাবেন যতটুকু জানতে পারছি। ফলে তারা সেখান থেকেও এক ধরনের ধারণা নিয়ে আসবেন। ফলে আমার কাছে মনে হয় যে এই সম্মেলনটি মূলত ধারণাগুলো ঝালিয়ে নেওয়া, বিনিয়োগকারীদের মাধ্যমে তারা হয়তো বাংলাদেশ সম্পর্কে একটা ধারণাগুলো ঝালিয়ে নিতে চাইবেন। সেটা হয়তো এইবারের সম্মেলনের জন্য, সেটা হলেও আমি বলবো যে সেটাও একটা গুরুত্বপূর্ণ অর্জন হতে পারে। তার মানে অতি সম্প্রতি যে একটি ফলাফল দেখা যাবে তেমনটি না, সেটি আমার ধারণা যে দেশীয় বিনিয়োগকারীরা যখন আপনি কনফিডেন্স না হবে, বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু তখন কনফিডেন্স নেন না, এরকম দেখা গিয়েছে। লোকাল ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট বাড়লেই ফরেন ইনভেস্টমেন্ট বাড়ে, এরকম একটা রিলেশন আছে, আমাদের দেশেও তাই। সুতরাং সেটি একটি বিষয়। তবে রাজনৈতিক পরিবেশ খারাপ, যুদ্ধবিগ্রহ আছে এমন দেশেও কিন্তু বিনিয়োগ বৃদ্ধি পায়। সাধারণত সেগুলো বৃদ্ধি পায় যেগুলোর সাথে জনমানুষের সম্পর্ক কম, যেমন জ্বালানি খাত, যেটার সাথে খুব অনেক লোক দরকার হয় না, এমন সার্ভিস বা আইটি যেগুলোর সাথে অনেক বেশি লোক দরকার হচ্ছে না, এরকম ধরনের ইন্ডাস্ট্রি অনেক সময় কাজ করতে পারে রাজনৈতিক ডামাডোলের ভিতরে। অথবা মূল শহর থেকে বহু দূরে বিনিয়োগ হচ্ছে, কোনো মাইনিং ইন্ডাস্ট্রি বা কোনো অয়েল ইন্ডাস্ট্রি বা কোনো গ্যাস সেক্টর, সেগুলোতে বিনিয়োগ হতে পারে। সুতরাং সেই বিবেচনা করলে যদি গ্যাস সেক্টরে বিনিয়োগ আসে, তার জন্য
রাজনৈতিক এই পরিবেশ পরিবর্তন খুব জরুরি না, এর মধ্যেও সেটি আসতে পারে। সুতরাং খুব বেশি মানে ম্যানুফ্যাকচারিং লেড ইনভেস্টমেন্টসের চেয়ে বরঞ্চ যেগুলোতে লেস লেবার ইন্টেন্সিভ জায়গাগুলো, তারা হয়তো বিনিয়োগের ব্যাপারে কিছুটা আগ্রহ দেখাতেও পারেন। জি, ফয়েজ আহমেদ, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে কোনো ধরনের বিনিয়োগ বার্তা, যেটির কথা শুরুতে আপনার কাছে জানতে চাইছিলাম, এই ক্ষেত্রে একটু কোনো বার্তা সরকারের কাছে রয়েছে কিনা? আমরা যত এখন পর্যন্ত যেই তালিকাটি সরকারের দিক থেকে দেওয়া হয়েছে, যারা যারা যোগ দিচ্ছে, তাতে ঘুরে ফিরে দেখা যাচ্ছে যারা বাংলাদেশে এরই মধ্যে বিজনেস করছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তাদেরই একটি প্রতিনিধি বা হয়তো একটু আরেকটু উচ্চ প্রতিনিধি দল আসছে। এর বাইরে নতুন কোনো আসলে বিশেষ আকর্ষণীয় কোনো মেসেজ আছে কিনা? আপনাকে ধন্যবাদ আবারও। তো এইটাতে যাওয়ার আগে আমি একটু বলি যে এই প্রসঙ্গেই ধরেন এই যে এহসান ভাই যেটা বলছিলেন, লাল ফিতা, এটা বিনিয়োগের জন্য অত্যন্ত হুমকির একটা জিনিস। কিন্তু ওনারা একটা কাজ করতে যাবেন, আমি যেটা একটু আগে বলছিলাম যে আমরা তো বিনিয়োগ বান্ধব পরিবেশ, আমাদের অফিসগুলিতে ফাইল পড়ে থাকে, একজন ব্যবসায়ী একজন বিনিয়োগকারী যদি আমার সচিবালয়ে দৌড়াইতে হয় তার ফাইল ছুটানোর জন্য, তাইলে তো সেখানে সে বিনিয়োগ করবে না। তো আপনি যদি চিন্তা করেন যে সরকার ওই জায়গাটা কি করছে, সে জায়গায় সরকার কাজ করছে, এই ইন্টারিম গভর্নমেন্ট কতদিন থাকবে সেজন্য না, এটার একটা স্থায়ী সমাধান কিভাবে হয়। আমাদের ফাইলগুলিতে একটা ট্র্যাকিং সিস্টেম আনার চেষ্টা করা হচ্ছে, কোন ফাইল কোন টেবিলে কতদিন কত ঘন্টা পড়ে থাকবে সেটা সেন্ট্রালি মনিটর করার একটা ব্যবস্থা করা হচ্ছে। সুতরাং এটা শুধুমাত্র বিনিয়োগ রিলেটেড না, সেবা খাত, আপনি একটা যে কোনো ধরনের সেবা চাইলে আপনি দেখেন যে দিনের পর দিন যাচ্ছেন, হ্যাঁ, অফিসার ফাইলই খুঁজে পায় না, এই ধরনের প্রবণতা আমাদের এখানে আছে। এগুলি থেকে বের হতে হবে আসলে। আমাদের দাপ্তরিক কাজের যদি সচল না হয়, স্বচ্ছ না হয়, তাহলে অনেক কিছু আটকে যাবে। তো এটা একটা। আরেকটা, আবার ভাই ব্যবসায়ী মানুষ, ওনার আরও অনেক যদি হয় তাও উনি অভাবের কথাটা বলবেন, খুব স্বাভাবিক। একই সঙ্গে উনি অভাবের মধ্য দিয়েও কিন্তু প্রত্যেকটাতেই বলেছেন যে এটা আগের চেয়ে ভালো হয়েছে, আগের চেয়ে ভালো হয়েছে। সুতরাং এই আগের চেয়ে ভালো হওয়াটা, এটা হচ্ছে বিনিয়োগকে একটা ইঙ্গিত করে, এটা একটা সূচক যে এটার মানে সূচকটা কোন দিকে, প্রোগ্রেসটা কোন দিকে হচ্ছে। তো সেটা আমরা আশা করি এটা একটা বার্তা দিবে। ওনার এই বক্তব্যে ওনার সঙ্গে একজন ব্যবসায়ী যখন বসবেন, উনি যখন ওনার অভাব অভিযোগের কথা বলবেন এবং পাশাপাশি যখন বলবেন যে আগের চেয়ে এই জিনিস ভালো হয়েছে, তখন ওই ব্যবসায়ী কিন্তু একটা বার্তা পাবে যে তাহলে এখানে ডেভেলপ করছে সিস্টেমটা। আচ্ছা, এবার আমি আপনাকে বলি যে চমক বলছেন বা বিশেষ কিছু বলছেন, এই যে বিনিয়োগ সামিট যেটা হচ্ছে, এটা ইটসেলফ একটা চমক। কিন্তু বাংলাদেশে অতীতে কখনো এটা হয়নি, প্রথমবারের মতো হচ্ছে। 40টা দেশ থেকে প্রায় 6 শতাধিক বিদেশি বিনিয়োগকারী তাদের আগ্রহ দেখাচ্ছে এই সামিটে আসার জন্য। ইন্টারেস্টিং হচ্ছে, কোনো সামিট বা সম্মেলনের কথা আমরা যখনই শুনি, তা আমাদের মনস্ফটে একটা জিনিস ভেসে উঠে যে অনেকগুলি সেমিনার হবে, আলোচনা সভা হবে, এই ধরনের। তো এই সম্মেলনটা ওই জায়গা থেকে চরিত্রগত দিক থেকে সম্পূর্ণ আলাদা। আপনি যদি টোটাল সামিটের 4 দিনে হিসাব করেন, এই ধরনের সেমিনার বা সভা মাত্র 1.5 ঘন্টার মতো, বাদ বাকি সময়টা এক্সচেঞ্জ, খুবই ইন্টারেক্টিভ করার চেষ্টা করা হচ্ছে। আমাদের যারা বিনিয়োগে আগ্রহী বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায়ী, ইন্ডিভিজুয়াল, গ্রুপ যারা আসছেন, তাদেরকে যেটা হচ্ছে যে আপনার ইপিজেডগুলিতে, আমাদের ইকোনমিক জোনগুলিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা যাচ্ছে, আগামীকাল সকাল থেকেই এই ওনাদের যাওয়াটা শুরু হবে। সুতরাং ওই জায়গাগুলিতে এক ধরনের আপনাকে দেখিয়ে দেওয়া যে আমার এখানে আপনি বিনিয়োগ করবেন, কোথায় বিনিয়োগ করবেন। আসলে আমি আপনাকে এসি ঘরে বসে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে বলে দিলাম এই হবে, এটা না, একদম ফিজিক্যালি গিয়ে দেখিয়ে নিয়ে আসার ব্যাপার। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা হচ্ছে, আমাদের প্রায় সব কিছুতেই অনেকটা আমরা অ্যান্টিবায়োটিকের মতো চিন্তা করি যে খেলাম তো কাজ হয়ে যাবে। তো বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ যদি আপনি চিন্তা করেন, আমি যদি দীর্ঘমেয়াদী বাংলাদেশের, নতুন বাংলাদেশের কথা চিন্তা করি, তাহলে আমরা যদি আশা করি যে এখানে একটা বিনিয়োগ সম্মেলন হলো এপ্রিলের 7 তারিখ থেকে 10 তারিখ, নিশ্চয়ই 11 তারিখে বাংলাদেশে কয়েক হাজার বিলিয়ন ডলার ঢুকে যাবে। এইটা হচ্ছে এই চিন্তা করা যেতে পারে। কিন্তু আপনাকে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে প্রায় রাতে, আমরা যেহেতু প্রধান উপদেষ্টার প্রেসিংয়ে কাজ করি, আপনারা গণমাধ্যমে সরাসরি কাজ করেন, প্রায় রাতে, গভীর রাত 12:30 হয়তো রাসেল ভাই আমাকে ফোন করে বলতেছে, ভাই ঘটনা সত্য কিনা, ফেসবুকে তো দেখতেছি সরকার নাই। সো এই যে ধরেন, এখানে আমি ফেসবুককে একটা উদাহরণ হিসেবে নিয়ে আসলাম, গুজব বা নেতিবাচক প্রচারণা বহির্বিশ্বে বাংলাদেশকে নানানভাবে অত্যন্ত নেতিবাচকভাবে উপস্থাপনের একটা প্রবণতা আমরা খেয়াল করি। এখন একজন বিনিয়োগকারীর কাছে বাংলাদেশটা আসলে রিয়েল পিকচারটা কেমন, এখানে কি আসলে বিনিয়োগ করা যায় কিনা, সেটা দেখার জন্য ওনাকে ফিজিক্যালি নিয়ে আসা হচ্ছে। উনি নিজে ঘুরে দেখবেন যেখানে আসলে বিনিয়োগ করা যায় কিনা। তো আমি বিশ্বাস করি
এই যে সম্মেলনটা হচ্ছে, এটা বাংলাদেশের ভবিষ্যৎ ব্যবসায়িক বিনিয়োগ, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে একটা নতুন ধারণা সৃষ্টি করবে এবং একটি ইমেজ বিল্ড আপের একটি সেটা অবশ্যই সুযোগ তৈরি হবে বলে মনে করছেন। আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শকের ছিল আজকের 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।